মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ করব। অনির্বাণ সামন্ত মহাশয় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে গুণীজন যারা আছেন, দীপাদি আছেন, আমি ওনাকে চিনি, এবং দেবনারায়ণবাবু আছেন, বাকি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। ইস্ট বেঙ্গলের কোচ যিনি আছেন ওনার নাম শুনলাম, খুব শ্রদ্ধা, প্রত্যেককেই শ্রদ্ধা জানিয়ে, এবং দর্শক আসনে যারা আছেন অনেকেই শ্রদ্ধেয় গুণীজন আছেন, সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি জাস্ট কিছু সংক্ষেপে বলার জন্য আপনাকে দেখেছেন, আমি বলছি আর কি। আমার একটা জিনিস দেখে ভালো লাগলো, সৌমেন সেন যে ছেলেটি আজকের উদ্যোক্তা, এই ইন্টারন্যাশনাল নিউজ স্টারের যে কর্ণধার, আমি জানি কতটা কঠোর পরিশ্রম থাকলে, কতটা ডেডিকেশান থাকলে তবে এই অনুষ্ঠান এই ধরনের করতে পারা যায়। আমি দেশ বিদেশ বহু জায়গায় ঘুরে এসেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, সব জায়গাতেই ফেরত, কিন্তু আমি সৌমেনের জন্য একটা জোরে হাততালি দিতে বলবো, কারণ রাত 2টো থেকে একটা ছেলে জেগে আছে, মেদিনীপুর থেকে আসছে, সারা রাত জেগে। আপনি ভাবুন, 9টায় আমাকে টাইম দিয়েছিল, আমি যদিও খুব পাংচুয়াল 15টায় ঢুকেছি, কারণ আমার প্রচণ্ড বিজি শিডিউলও জানে সবাই। তো ওই ছেলেটিকে আমি ধন্যবাদ দেবো এই জন্যে, আমি শিডিউলটা নষ্ট করেও দিচ্ছি এই জন্যে, কারণ ওর একটা ধন্যবাদ হাততালি প্রাপ্য। আমার থেকে ছোট হলো, আমি ওকে একবার কুর্নিশ জানাই প্রত্যেকে। মানে আমি বলবো, এত ভালো ডেডিকেশন থাকলে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্যের প্রতি কত বড় আপনি বলুন ডেডিকেশন থাকলে তবে এটা করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্যোগ, চেতনা। এই যে চেতনাটাকে সম্মান জানানো উচিত, তাই না? তা আমি 15টায় এলো, অনুষ্ঠান এমন কিছু দেরি হয়নি, হয়তো 10:30 হয়েছে, কিন্তু আপনারা দেখেছেন হলটা দিতেই দেরি করেছে, স্বাভাবিকভাবে সমস্যা তৈরি হয়েছে। একটা ছেলে এত মেনটেন করেও কিন্তু 10:30 শুরু করে দিয়েছে অনুষ্ঠানটি, এর জন্যই ধন্যবাদ প্রাপ্য। আমার দেখে ভালো লাগলো। আসলে যারা লড়াই করে যারা জায়গাটা আদায় করে তাদের আমি সম্মান করি। অ্যাচিভ করতে হয় জায়গাটা, কেউ আপনাকে জায়গাটা ছাড়ে না, সুতরাং জায়গাটা অর্জন করতে হয়। আজকেই আমি আমার পরিচিতিটা আপনারা দেখেছেন সোশ্যাল ওয়ার্কার হিসেবে 2015 সাল থেকে টানা 10 বছর আমি এই জায়গাটায় আছি। সমাজসেবা হতে পেরেছি কিনা সমাজসেবক সেটা মানুষ বলবেন, সমাজসেবক হওয়াটা অত সহজ নয়। চেষ্টা করেছি, ঈশ্বর আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন। আমি নিজের প্রফেশনের বাইরে গিয়ে আমি জেভিয়ার্স কলেজের ছাত্র, MBA ফিন্যান্স, সেন্ট জেভিয়ার্স কলেজ, আমি ডক্টরেট করছি প্যারিস থেকে, ইস্টবেঙ্গল ইউনিভার্সিটি, হয়তো পরের বছর হয়ে যাবে কমপ্লিট। তো যাই হোক, সেটা বড় কথা নয়। পড়াশোনা শেখা, শিক্ষিত হওয়া আর মানবিক হওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। সুতরাং সবাই শিক্ষিত হলে যে মানবিক হবে তা কিন্তু কথা ব্যাপার নয়। আমি জেভিয়ার্স কলেজের ছাত্র, ফাদার বলতেন, উই ডোন্ট ক্রিয়েট এডুকেটেড পারসন, উই ক্রিয়েট হিউম্যান বিংস। সুতরাং যে পড়াশোনা মানুষের চেতনা উদ্বুদ্ধ করে না, যে পড়াশোনা মানুষের বিবেককে জাগ্রত করে না, এখনকার দিনে যেটার খুব অভাব আমরা বোধ করছি। আমরা খুব নিজের কথা ভাবছি, নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, তা এরকম মানে নিজে সুখে থাকবো, ব্যাপারটা থাকতেই পারেন, কিন্তু তার সঙ্গে মানুষ হিসাবে অন্যকে ভালো রাখার দায়িত্বও কিন্তু আপনাদের প্রত্যেকের আছে, আমাদের প্রত্যেকের আছে। এবং সেইটা হয়তো ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি অবসর সময়, যে সময় লোক চায়ের দোকানে আড্ডা মারে, আমি ভাবি কী করে থ্যালাসেমিয়া পেশেন্টগুলোকে ভালো রাখা যায়, কী করে ক্যান্সার পেশেন্টগুলোকে ভালো রাখা যায়, কী করে বৃদ্ধাশ্রমে মায়েদের একটু ভালো করে রাখা যায়, বা কী করে অনাথ আশ্রমে বা ছোটো ছোটো বাচ্চাগুলোকে একটু ভালো রাখা যায়। চেষ্টা করি ক্যান্সার পেশেন্ট ঠাকুরপুর হসপিটালে প্রত্যেকের জন্য আমার ভালোবাসা, আমার ক্ষমতা খুব সীমিত। আমি একা পৃথিবী বদলাতে পারবো না, যেটা আমি বদলাতে পারি মানুষের চেতনা। একটা উদাহরণ তৈরি করা যায় যে মানুষের চেতনাটা বদলান, কারণ আমরা বড্ড নিজের কথা ভাবছি, তো পারস্পরিক কথা ভাবছি না। মানুষ হয়ে জন্মে যদি কিছু না ছাপ রেখে যেতে পারেন, যেমন আমি কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের লেখা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে আসছি, আমরা সম্মান পাচ্ছি, মেমেন্টো পাচ্ছি, বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে আপনি, আপনার লেখা কতদূর পৌঁছলো, কলম কথা বলবে। আপনার লেখা, আপনার বই যেটা আপনি রেখে যাবেন, আপনি চলে যাবেন, বইটা রয়ে যাবে। সুতরাং আপনি কতগুলো লেখা লিখে যেতে পারলেন, আপনি পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষার প্রতি কতটা আকর্ষিত করতে পারলেন, বাংলা সাহিত্যের প্রতি কতটা উদ্দীপ্ত করতে পারলেন, সেটাই হচ্ছে বড় কথা। নতুন প্রজন্মকে আপনি কি দিতে পারছেন, তাদের জন্য কি রেখে যেতে পারছেন, আপনার ভাবনায়, আপনার আদর্শে, আপনার লেখার দ্বারা কতটা তারা উদ্বুদ্ধ হচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আমি আমার কাজের মাধ্যমে করি, তবে এটুকু জানি লেখক লেখিকাদের পড়ি। আমি শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের কাছাকাছি মানে দেশের মানুষ, তো সেইটুকু বলতে পারি যে উনি সমাজটাকে খুব কাছ থেকে দেখেছিলেন। সুতরাং ভালো কাজ যদি দেখেন, মানে ভালো কাজ যদি আপনাদের মধ্যে থাকে, ভালো মানে লেখা আপনার কলম থেকে অটোমেটিক বেরোবে, ভালো লেখা বেরোতে বাধ্য। ভালো কাজের সঙ্গে সঙ্গে ভাবনাটাও ভালো হবে, অটোমেটিক লেখা দেখবেন বেরিয়ে আসবে। সুতরাং আপনার লেখা কতটা বিশ্বজয় করলো, আপনাদের মধ্যে থেকে কত রবীন্দ্রনাথ, কতটা
নজরুল বেরিয়ে আসতেই পারে পরবর্তী প্রজন্মকে, একদিন বিশ্বের দরবারে বাঙালি শ্রেষ্ঠ ছিল। সুতরাং বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি আবার বিশ্বের দরবারে একটা শ্রেষ্ঠ স্থান লাভ করবে, এটা আমরা আশা রাখি। এবং এর জন্যে সৌমেনের মতো যারা নতুন প্রজন্ম, যারা এত লড়াই করে সেই উদ্যোগটাকে আপনারা সামিল করেছেন, আপনারা ভোর থেকে এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের নিজেদের জন্য আপনাদের হাততালি প্রাপ্য। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা এত আগ্রহে এসছেন এবং অনুষ্ঠান শুনছেন। আমি শুধু বলি, পড়াশোনা নয়, নিজের ওইখানে প্রচুর অভিভাবকও আছেন, তাদের সন্তানরাও আছেন। একটু সন্তানদের কথা ভাবুন যে কিভাবে তাদের, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন, আমাকে ক্ষমা করবেন, আমি সামান্য বুঝি, অত বড় মানুষ নয়, খুব সাধারণ মানুষ। তবে এটুকু বুঝি যে আমি যখন মোবাইল নিয়ে পড়াতে বসছি শিশু কিন্তু দেখছে বাবা মা মোবাইল নিয়েই ঘাঁটছে। কিন্তু আপনি একটা বই নিয়ে বসুন না, পাশে ম্যাগাজিন নিয়ে বসুন, খবরের কাগজ নিয়ে বসুন, পড়ুন বা না পড়ুন, কারণ বাচ্চারা খুব অনুকরণ প্রিয় হয়। আপনি যখন মোবাইলটা নিয়ে বসছেন, বাচ্চা কিন্তু আপনার দেখছে মা মোবাইল ঘাঁটছে, আপনি কিন্তু পরে অভিযোগ করছেন বাবা মা যে আমার বাচ্চা কিন্তু খুব মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। দোষটা আমাদের, আমরা ধরতে পারছি না। আপনি একটা বই নিয়েই তো পড়তে পারছেন, তাহলে বইমেলা করার কি দরকার ছিল? সবাই তো ডিজিটালাইজ হতে পারতো, তাই না? বইয়ের দরকার আছে। বই থেকে, আমি যদিও আইটি সেক্টরের ছেলে, তবু ল্যাপটপে বেশিক্ষণ পড়তে পারি না, আমি কিন্তু বই থেকেই পড়ি বেশি। সুতরাং আপনি যখনই বই নিয়ে বসবেন, আপনার শিশু দেখবে বাবা মা একটা বই বা ম্যাগাজিন বা খবরের কাগজ নিয়ে পড়ছেন, অটোমেটিক কিন্তু শিখবে। আর শিশুকে স্কুলে যাওয়ার সময় টিফিনটাও একটু ভাগ করে খেতে শেখান, যে হ্যাঁ বন্ধুদের সাথে এটা ভাগ করে খেতে হয়, ঠিক আছে? এটা শেখালে বোধহয় কী হবে বলুন তো, তার মানবিক গুণটা বিকাশ পাবে, যে হ্যাঁ আমরা সব কিছু শেয়ার করতে পারি, ভালো জিনিস অন্যদের সাথে শেয়ার করে নেওয়া দরকার। আমি নিজে ভালো থাকার সঙ্গে সঙ্গে মানুষকেও ভালোবাসা দরকার। এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান, বিবেকানন্দ বলেছিলেন। কিন্তু তার সাথে সাথে আপনাদের মানবিক চেতনাটা আমাদের জাগ্রত হোক। আর আমাদের এই কাজে যারা সহযোগিতা করছে, আমরা আশা করছি আপনারা এত ভালো লেখেন, এত ভালো কবিতা, আজকে পত্রিকা প্রকাশ আছে, সাহিত্য আপনারা লিখছেন, লেখা আপনাদের মধ্যে থেকে নতুন কিছু বেরিয়ে আসবেন। আমাদের যে বাংলা সাহিত্যের যে জয় জয়কার সারা বিশ্বব্যাপী, আশা করব সেই জায়গাটা। বাংলাটা, ইংরেজিটা দেখুন দরকার। আমি সিঙ্গাপুরের মঞ্চে বক্তৃতা দেবো, সেটা তো ইংরেজিতেই বলতে হবে, ডেফিনেটলি দরকার, কারণ সেখানে বিভিন্ন দেশের মানুষ আছেন। কিন্তু বাংলাটা বাদ দিয়ে নয়, বাংলা নিজের মাতৃভাষা, তো সেটাকে বাদ দিয়ে ইংরাজিটাকে বড় করা যায় না। এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনাটা দরকার হয়ে পড়েছে, ইংরাজিটা জানা দরকার হয়ে পড়েছে, খুব ঠিকই আছে, মানছি। কিন্তু অনেকে দেখবেন ভালো করে বাংলা বলতেই পারে না, ইংলিশ মিডিয়ামে যারা ছেলেমেয়েরা পড়ে, সেটা বাদ দিয়ে নয়। কিন্তু আপনার সাহিত্য, আপনি যেখান থেকে জন্ম নিয়েছেন সেই ভাষাটাকে বিশ্বের দরবারে তুলে ধরুন। সবচেয়ে বড় কথা, পরবর্তী প্রজন্মকে একটা উদাহরণ স্থাপন করুন, পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে পারি, বাংলা সাহিত্যের প্রতি তাদের ভাষাটাকে আকর্ষিত করতে পারি, বাংলা মানে সংস্কৃতির প্রতি যাতে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত পারি, সেইটুকু আপনাদের প্রতি আজকে আবেদন রইল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ সামন্ত মহাশয়কে। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের যারা অতিথিবৃন্দ রয়েছেন, আমরা প্রত্যেকেরই বক্তব্য শুনব, কিন্তু আমরা সত্যি ক্ষমা প্রার্থী, আমাদের কাছে সময় আজকে অভাব। আমরা ন্যূনতম 1.5 ঘন্টা পিছিয়ে চলছি, তাই সময়টাকে একটু অ্যাডজাস্ট করতেই হবে আজকে। আমরা প্রত্যেকেই অনুরোধ করব, আপনাদের বক্তব্য বলবেন খুব সংক্ষেপে। আর সত্যি করেই তো আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা টিফিনে বন্ধুদের সাথে খাবার মানে ভাগ করে খাক। 70 থেকে 80 বা 90 দশকের এই রেওয়াজ ছিল, আজকে অনেকটাই অভাব। তো আমরা শিক্ষা প্রতি মুহূর্তেই গ্রহণ করব। যাই ম্যাডাম। আমার বন্ধু যেটা বললো সেটাই, আমরা প্রত্যেকের কথা শুনবো, কিন্তু সেটা একটা সীমিত সময়ের জন্যে। এবার মঞ্চে ডেকে নেব আমি আমাদের ডক্টর দীপা দাস। একটু বলবে না কিছু? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার ডেকে নিচ্ছি ডক্টর কুঞ্জবন বিশ্বাস, যিনি আইজার কলকাতা, তাকে ডেকে নেব। আপনার মূল্যবান কথা কিছু শুনবো, এবং সেটা অবশ্যই খুব সংক্ষিপ্ত আকারে, কিন্তু কথা তো অবশ্যই শুনবো। থ্যাংক ইউ। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আমাদের সময় খুব সংক্ষেপ। আমার পরিচয়টা একটু দিই। আমি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্কিলস এডুকেশন অ্যান্ড রিসার্চ, আমাদের গোটা পৃথিবীতে প্রায় 17টা দেশের যারা সমাজ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন
সেই সমস্ত গবেষকদের যে থিসিস, যে সারাংশ, আমরা তাই নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিই। আমার নিজের যে গবেষণার বিষয় সেটা হচ্ছে সাইকোফিলসফি এবং হিউম্যান সায়েন্স, অর্থাৎ মানুষকে কিভাবে বিশুদ্ধ করা যায়, মানুষকে কিভাবে সংশোধিত করা যায়, হাউ টু রিফাইন ম্যান অ্যান্ড হাউ টু মডিফাইড লাইফ। এর জন্যে যে উপায়গুলো দরকার সেই বিষয় নিয়ে আমি গবেষণা করছি। আজকে আপনারা যে কাজগুলো নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সেই কাজগুলোও কিন্তু আমাদের মন, মানসিকতা, চরিত্র রিফাইন করে। আমরা এমন কিছু সঙ্গীত গাইব, রচনা করব, যে সঙ্গীত আমাদের সমস্ত কুপ্রবৃত্তি এবং বিষাক্ত বিষয়গুলো শরীর এবং মন থেকে সরে যাবে। আমরা এমন কিছু আচার আচরণ, কথা বলবো যা আমাদের ভেতরের বিষাক্ত বিষয়গুলো দূরীভূত হবে। এই রকমভাবে আমাদের এমন একটা মানবিক চরিত্র গঠন করতে হবে যাতে আমি শান্তি পাব। আমার মনের ভেতরে অনেক বিষাক্ত ইনস্টিংশন আছে, যেমন হিংসা, অহংকার, রাগ, ক্রোধ, লোভ। এই যে বিষাক্ত বিষয়গুলো ভেরি ভেরি ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস প্রবৃত্তিগুলো যদি আমরা দূর করে দিতে পারি, ইউ উইল গেট পিস, আপনি শান্তি পাবেন। যখন আপনি একটা কবিতা লেখেন, কবিতা লেখার বিষয় ধরুন একটা ফুল, তা সেই ফুলটার বর্ণনা দিয়ে সেই ফুলের সৌন্দর্য যখন আপনি কবিতার মধ্যে লিখছেন, দেখবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে ওই বিষাক্ত বিষয়গুলো থাকে না, অর্থাৎ আপনি আনন্দ লাভ করেন। ঠিক সেই রকমভাবে আমাদের সাহিত্য, সংস্কৃতি, সমস্ত সৃজনশীল কর্মের মধ্যে আমাদের সত্য, শান্তি, দয়া, প্রেম, ক্ষমা, এই সমস্ত গুণগুলো বিরাজ করে। এই হচ্ছে আমাদের কাজ। আপনারা যখন কবিতা লিখবেন, গল্প লিখবেন, প্রবন্ধ লিখবেন, সঙ্গীত পরিবেশন করবেন, সমস্ত কিছুর মধ্যে যেন শান্তি, আনন্দ থাকে। সে আনন্দ হবে সুপ্রিম প্লিজার। এইটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য। শান্তি আর আনন্দ ছাড়া জীবন শূন্য, জীবন মিথ্যা, জীবন অকারণ। দিস ইজ মাই রিসার্চ ওয়ার্ক। সংক্ষেপে এইটুকু বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। আপনারা সবাই শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাসকে। আমরা ঋদ্ধ হলাম তার কথায়। এবার মঞ্চে ডেকে নেব শ্রী দেবনারায়ণ দাস, সভাপতি প্রসাদ পত্রিকা। তার কণ্ঠে শুনে নেব ছোট্ট কিছু কথা। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, উপস্থিত গুণীজন, আজকের অসাধারণ অনুষ্ঠানে আসতে পেরে আমি প্রসাদ পত্রিকার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আমি এসছি অ্যাকচুয়ালি শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতনে সেই রবি ঠাকুরের জায়গা, যেখানে বিশ্বপ্রেম, মানবপ্রেম তুলে ধরা হয়েছে। সেই রবি ঠাকুরের জায়গা থেকে এসে আমি খুব গর্বিত যে একটি ছোট্ট ছেলে এত সুন্দর অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের কাছে উৎসর্গ করেছেন। এইরকম একটা অনুষ্ঠান আমরা চাই প্রতি মুহূর্তে বাংলা সাহিত্যের উন্নতির জন্য। বাংলা সাহিত্যের সার্বিক কল্যাণে যুব সম্প্রদায় না আসলে, না উঠলে কোনোভাবেই বাংলা সাহিত্যকে রক্ষা করা যাবে না।
আমরা ইদানিং দেখছি যে ইংলিশ মিডিয়ামের যে সমস্ত ছাত্ররা আসছেন তাদের মধ্যে বাংলা জানার আগ্রহটা খুব কম, বাংলা ভাষার প্রতিও খুব একটা আগ্রহ নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যারা এই নতুন ছেলেরা উঠে আসছেন, আজকের অনুষ্ঠান যিনি করেছেন ছোট্ট একটি ছেলে, তাকে আমি আন্তরিকভাবে ভালোবাসা, শ্রদ্ধা এবং কুর্নিশ জানাই। আমি মনে করি এরকম ধরনের অনুষ্ঠান আরও হোক এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের আরও উন্নতি হোক, বাংলা ভাষার উন্নতি হোক, বাংলা সংস্কৃতির উন্নতি হোক, বাংলা কৃষ্টির উন্নতি হোক, বাংলার লোক সংস্কৃতির উন্নতি হোক। এই বলে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম।